বনেদি বাড়ির একমাত্র ছেলের বউ সোনালি। বিয়ের পরপরই সে জানতে পারে তার স্বামী পরকীয়ায় লিপ্ত। এরপর হঠাৎ একদিন তার মৃত্যু ঘটে। বাড়ির লোক এটাকে আত্মহনন বললেও পুলিশের দাবি এটা পরিকল্পিত খুন। আর এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়েই একে একে বেরিয়ে আসে বনেদি পরিবারের চাকচিক্যের আড়ালে থাকা জঘন্য কিছু সত্য। কি সেই সত্য? আর সোনালির মৃত্যুর পেছনের আসল কালপ্রিটকে? তার নিজের স্বামী নাকি অন্য কেউ? আর কেনই বা তাকে খুন করা হলো? সেই সবই জানবো আজকের গল্প 19 এপ্রিলে। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সোনালীকে দেখি যে বাড়ি ফিরে এসে তার কাজের লোক প্রমোদকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে তার বাবা আরো আগে ঘুমিয়ে পড়েছে। তাই সে তার রুমে গিয়ে তার রাতের খাবার খায়। কিন্তু সে খাবার খেতেই তার প্রচন্ড কাশি আসে এবং তার মুখ দিয়ে ফেনা বের হয়। তখন তার চাচা শ্বশুর সমীন তার কাশির আওয়াজ শুনে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর দেখে সোনালী মাটিতে পড়ে আছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তাকে নিয়ে হাসপাতালে যায়। সোনালী ডাক্তারকে কিছু একটা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ ততক্ষণে সে মারা যায়। আর সোনালীর মৃত্যুর খবর প্রেস মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়ে। যেহেতু সে কলকাতার স্বনামধন্য অধ্যাপক সিদ্ধান্ত ঘোষের পুত্রবধূ, তাই এই নিউজ আরো বেশি করে প্রচার করা হচ্ছিল। যেই কেস সামলানোর জন্য এসিপি অফিসার রনিতাকে ডেকে পাঠায়। রনিতা সেখানে এলে এসিপি জানায় এই কেস নিয়ে প্রেস মিডিয়া অনেক কিছু প্রচার করছে আর হাই প্রোফাইল লোকের বাড়ির পুত্রবধূ দেখে তাদের উপর অনেক প্রেসার যাচ্ছে, যে জন্য সেই কেস রনিতাকে সামলাতে দেয়। তবে তাদের ধারণা এটা হয়তো আত্মহননের ঘটনা। যাই হোক, এরপর আমাদের সোনালীর শ্বশুর সিদ্ধান্ত ঘোষকে দেখানো হয় যে কমিশনার তিওয়ারিকে কল করে বলে কাল রাত থেকে সে তার কলের অপেক্ষা করছে। এদিকে যে অবস্থা, প্রেস মিডিয়ার লোকেরা তো যখন তখন তার বাড়িতে চলে আসবে। তিওয়ারি বলে এটা তো ভালোই, সে একটু মিডিয়ায় আসতে পারবে, তাকে টিভিতে দেখানো হবে। কিন্তু তার এই মজা মিস্টার ঘোষের ভালো লাগে না। তাই সে বলে সে যদি ফেসে যায় তাহলে সে সবাইকে নিয়ে ফাঁসবে। তিওয়ারি তখন তাকে শান্ত হতে বলে, কারণ সবকিছু তাদের কন্ট্রোলে রয়েছে। এই বলে সে তাকে কিছু একটা শিখিয়ে দেয়। এদিকে এসিপি রনি তাকে জানায় এই কেসের কোনো সাসপেক্টও নেই। আর উপর থেকেও তাকে হাজারটা প্রশ্ন করা হচ্ছে যে সে কেন এই কেস রনিতাকে দিয়েছে। তাই সে রনিতাকে বেশ ভালো করে এই কেস সামলাতে বলে। এসিপির রুম থেকে বের হলে রনিতা পার্থ নামের একটি ছেলেকে দেখে, যে সোনালীর ভাই ছিল। পার্থ থানায় কেস করতে আসে তার বোনের শ্বশুর বাড়ির লোকজনদের উপর, কারণ তার মতে সোনালীকে হত্যা করা হয়েছে আর এখন তা ধামাচাপা দেওয়া হচ্ছে। তখন রনিতা বলে সেই বিষয়টা সামলে নিবে। এই বলে সে তাকে বাড়ি ফিরে তার বাবা মাকে সান্ত্বনা দিতে বলে। তো এরপর আমাদের ঘোষ বাড়ির বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে সমস্ত প্রেস ও মিডিয়ার লোকেরা ভিড় করছিল। রনিতার বন্ধু রাজীব একজন সাংবাদিক এবং সেও ঘোষবাড়ির সামনে ছিল এবং নিউজ কভার করছিল। সোনালীর স্বামী ইন্দ্র জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দেখতে লাগলে মিস্টার ঘোষ তাকে জানালার পাশে দাঁড়াতে বারণ করে আর আপাতত তাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে বলে, বিশেষ করে ইন্দ্রকে, কারণ সে বেশি উত্তেজিত হয়ে উল্টোপাল্টা কাজ করে ফেঁসে যায়। তখন মিসেস ঘোষ এই সব কিছুর জন্য খুবই বিরক্তি প্রকাশ করে, কারণ সোনালীর জন্য তাদেরকে ঘরের ভেতর আটকে থাকতে হবে। মিস্টার ঘোষ বলে সবকিছু তাদের পক্ষে আছে, এখন শুধু ইনভেস্টিগেশন হয়ে গেলেই হবে, কারণ তারা যদি এতে বাধা দেয় তাহলে সবাই ভাববে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তাই তাদেরকে এখন শান্ত হয়ে থাকতে হবে। অপরদিকে আমরা নন্দিনী নামের একজন অভিনেত্রীকে দেখি, যে ইন্টারভিউ দিচ্ছিল। তখন তার স্বামী তাকে ডেকে সোনালীর মৃত্যুর খবর দেখায়। এতে সে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর রনিতা এবং তার সহযোগী সরকার তার সাথে সোনালীর রুমে আসে, যেখানে এসে সে তাদের কাজের লোক প্রমোদকে সোনালীর ব্যাপারে জিজ্ঞেস করে। প্রমোদ বলে সবকিছু সাধারণভাবেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই রাতের বেলা সোনালী তার খাবার খাওয়ার পর কাশতে থাকে এবং তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তো তখনই সেখানে ইন্দ্র এসে তাদের উকিলের সাথে কথা বলতে বলে আর রনিতাকে চলে যেতে বলে। তখন তাকে নন্দিনী কল করলে তারা আগামীকাল দেখা করবে বলে ঠিক করে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। এদিকে রনিতা সোনালীর ট্রিটমেন্ট করা সেই ডাক্তারের সাথে দেখা করতে যায়।
সে জানায় পোস্টমর্টেম রিপোর্ট আসলে সে সবটা বলতে পারবে। তাছাড়াও সে জানায় সোনালী মৃত্যুর পূর্বে গুনগুনিয়ে বলেছিল তাকে বিষ দেওয়া হয়েছে। পরের দিন ইন্দ্র নন্দিনীর সাথে দেখা করতে যায়, যেখানে নন্দিনী তাকে সোনালীর মৃত্যুর কথা জিজ্ঞেস করে। ইন্দ্র বলে সে জানে না সে কেন এই কাজ করেছে। তখন নন্দিনীর স্বামী তাকে কল করে বাড়ি ফিরে আসতে বলে, কারণ তাকে নিয়ে টিভিতে অনেক নিউজ হচ্ছে। তাই ইন্দ্র বলে সে জানে না এখন সে কি করবে, কিন্তু এখন তাদেরকে সাবধানে থাকতে হবে। এই বলে সে তাকে হোটেলের গেট পর্যন্ত এগিয়ে দেয়। তখন রনিতার সাথে তার দেখা হয়, যে তাকে জানায় সোনালী মৃত্যুর আগে নিজের মুখে বলেছিল যে তাকে বিষ দেওয়া হয়েছে, তাই এই নিয়ে তাকে কিছু প্রশ্ন করা হবে। ইন্দ্র তখন তার বাবার সাথে কথা বলতে চাইলেও রনিতা তাকে তা করতে দেয় না। এদিকে মিস্টার এবং মিসেস ঘোষকে থানায় ডাকা হয়। তখন তারা তাদের ব্যক্তিগত উকিলকে কল করে, আর থানার মধ্যে রনিতা ইন্দ্রকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। রনিতা বলে সে রেগে গেলে কি গায়ে হাত তোলে? তখন ইন্দ্র বলে সে গায়ে হাত তোলে না, কিন্তু সেদিন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, আর রাগের মাথায় সে সোনালীকে ধাক্কা দিয়ে দেয়। তখন রনিতা বলে সে কেন তাকে সন্দেহ করত, যার প্রশ্নের জবাবে ইন্দ্র বলে সে যেহেতু একজন উচ্চশিক্ষিত আর মার্জিত পরিবারের সন্তান, তাই পরিবার তাদের জন্য একজন সুশিক্ষিত মেয়েকে খুঁজবে। সে তার বাবা মাকে নন্দিনীর কথা জানালেও তারা তাকে মেনে নেয় না, কারণ সে একজন অভিনয় শিল্পী, যা তাদের পরিবার এবং সোসাইটির সাথে যায় না। ইন্দ্র যখন নন্দিনীকে সবকিছু জানিয়ে অভিনয় ছেড়ে দিতে বলে, সে রাজি হয় না, কারণ সে তার পেশাকে খুব ভালোবাসে। তাই সে ইন্দ্রকে তার পরিবারকেই ছেড়ে দিতে বলে। তখন ইন্দ্র বলে সে এত বছর ধরে উদ্ভিদ রিসার্চার হয়ে কাজ করেছে, এত ডিগ্রি লাভ করেছে, আর তার অধীনে একটা নামকরা স্কুল চলে, আর সে তাকে এই সবকিছু ছেড়ে দিতে বলছে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে নন্দিনী ইন্দ্রকে বারবার হাতের পুতুল বলে, যার কাছে বাবার দেয়া নাম ছাড়া আর কিছুই নেই। যে কথা শুনে ইন্দ্র রেগে চলে যায়। আর তাদের ব্রেকআপ হয়ে গেলে বাবা মার কথায় সে সোনালীকে বিয়ে তো করে নেয়, কিন্তু সে তাকে তার বেডরুম দিয়ে দিলেও তার মনের কোণে একটু জায়গাও দেয় না। সে প্রথম দিনেই সোনালীকে জানায় সে সবকিছু পাবে, কিন্তু তাকে নয়। আর এভাবে 2 মাস কেটে যায়, আর ততদিনে নন্দিনীও বিয়ে করে ফেলে। কিন্তু একদিন তাদের দেখা হয়ে যায়, আর তারা আবারও সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর রনিতা মিসেস ঘোষকে জিজ্ঞাসাবাদ করে, কারণ তার মতে তারা সোনালীকে অপছন্দ করত, অনেক কথা শোনাতো, আর ইন্দ্রর তাকে দূরে ঠেলে দেয়া এই সবকিছুই তার মৃত্যুর জন্য দায়ী। মিসেস ঘোষ বলে তারা সোনালীর অনেক কেয়ার করত। এই বলে সে জানায় তাদের স্কুলের জন্য সোনালী একটা স্কলারশিপের ব্যবস্থা করতে চাইতো, কারণ তাদের স্কুলের বেতন বেশি হওয়াতে অনেক গরিব বাচ্চারা তাদের স্কুলে পড়তে পারত না। কিন্তু মিসেস ঘোষ তার সাথে দ্বিমত পোষণ করলেও মিস্টার ঘোষ সোনালীর কথা মেনে নেয় এবং স্কলারশিপের সমস্ত ব্যবস্থা করে দিতে বলে। মিসেস ঘোষ বলে সে সোনালীর কথা মেনে নিয়েছে। তখন মিস্টার ঘোষ জানিয়েছিল তাদের এখন সোনালীকে হাসি খুশি রাখা দরকার, কারণ তা না হলে সে যদি মানসিকভাবে ভেঙে পড়ে ইন্দ্রর পরকীয়ার কথা প্রকাশ করে দেয়, তো এরপর রনিতা মিস্টার ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে। তখনই সেখানে এসিপি চলে আসে আর মিস্টার ঘোষকে নিয়ে চলে যায়, আর রনিতাকে বকাঝকা করে এত হাই প্রোফাইল লোককে থানায় ডেকে আনার জন্য। সে রনিতাকে এই কেস নিয়ে তদন্ত করতে বারণ করে চলে যায়। এতে তো রনিতার খুব রাগ হয়। তখনই তার সহকর্মী সরকার বলে তীর ঠিক জায়গায় লেগেছে বলে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এরপর রনিতা বাড়ি ফিরে এলে তার বন্ধু অর্থাৎ তার বয়ফ্রেন্ড রাজীব তার কাছে আসে। তখন রনিতা বলে তার মনে হয় এসিপি তাকে এই কেস দিয়েছে যাতে করে সে তাকে নিজের মতো করে প্রেসার দিয়ে কাজ করাতে পারে। তখন রাজীব তাকে মিস্টার ঘোষ আর তার ছোট ভাই সমীনের কথা বলে, যারা দুজন এই স্কুল শুরু করে। শুরুতে স্কুল ভালো না চললেও ধীরে ধীরে তারা বিভিন্ন সিম্প্যাথি নিয়ে মোটামুটি স্কুলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। এরপর সুযোগ বুঝে মিস্টার ঘোষ তখনকার নামকরা বিজনেসম্যানের মেয়ে ইন্দ্রাণীকে বিয়ে করে। ইন্দ্রাণী অর্থাৎ মিসেস ঘোষ ছিল পাওয়ারফুল আর তেজি মহিলা, তাই সে খুব সহজেই সমীনের জায়গা নিয়ে নেয়, আর তারা সমীনকে স্কুলের সমস্ত দায়িত্ব থেকে বাদ দিয়ে দেয়, এই কারণ দেখিয়ে যে সে অ্যালকোহলিক। আর মিসেস ঘোষ এতটাই চালাক যে সে স্কুলের সবকিছু নিজের নামে নিয়ে নেয়। এরপর সমীন কেস করলেও তেমন ফল পায় না, আর এই সবকিছুকে এড়াতে ইন্দ্রকে স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর রনিতার কাছে খবর আসে সোনালীর পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে, যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে তার পেটের মধ্যে থাকা খাবারে মার্কিউরি ক্লোরাইড পাওয়া গেছে। আর এদিকে নন্দিনীর স্বামী বলে এই ইন্দ্রর সাথে মিশলে সে এই সবের সাথে ফেসে যাবে, আর তার পাশাপাশি সেও ফেসে যাবে। তখনই কলিং বেল বেজে উঠলে নন্দিনী দরজা খুলে আর দেখে অজয় নামের একজন লোক সেখানে এসেছে, যার কাছে ইন্দ্র আর নন্দিনীর কিছু ব্যক্তিগত ছবি রয়েছে, যেগুলো পাবলিক করার ভয় দেখিয়ে সে তাদের থেকে টাকা নিত। আর এবারও সে টাকা নিতে আসলে নন্দিনী তাকে ইন্দ্রর কাছে যেতে বলে। সোনালীর মৃত্যুর কারণ রনিতা অতি চালাকির সাথে মিডিয়ায় পাঠিয়ে দেয়, জানিয়ে আবারও
প্রেস মিডিয়া নিউজ বানাতে থাকে। আর অফিসার সরকার ইন্দ্রদের বাড়িতে যায় সোনালীর ল্যাপটপ আনার জন্য, কিন্তু মিসেস ঘোষ তাকে তা দিতে রাজি হয় না। তো সরকার চলে যাওয়ার সময় প্রমোদকে জিজ্ঞেস করে সে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছে। প্রমোদ জানায় সে ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তখন সরকার বলে সে কি সোনালীর থেকে রসায়ন শিখেছিল, আর না হলে সে তাকে মার্কিউরিক ক্লোরাইড কিভাবে দিয়েছে। তখনই সমীন সেখানে এসে বলে মার্কিউরিক শুধু তরল নয়, সলিড অবস্থাতেও এর প্রয়োগ করা যায়। তখন প্রমোদের মনে পড়ে সে সোনালীকে লবণ গোলমরিচ দিয়ে শশা খেতে দিয়েছিল। এটা শুনে সমীন বলে মার্কিউরিক ক্লোরাইড দেখতে কিছুটা লবণের মতো দানাদার। যা শুনে সরকার জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। সমীন বলে সে রিসার্চ করে নয়তো ড্রিঙ্ক করে, আর সে এতদিন ধরে ড্রিঙ্ক করেই পড়েছিল, কিন্তু এরপর থেকে সে সবসময় তাদের ইনভেস্টিগেশনে তাদেরকে সাহায্য করবে। এদিকে ইন্দ্র আর নন্দিনী একসাথে ছিল। নন্দিনী সেই ছবিগুলোর কথা বললে ইন্দ্র বলে তার মনে হয় না সে টাকা পেয়েও শান্ত হয়ে যাবে। নন্দিনী তখন বলে বেশির থেকে বেশি কি হবে, তাদের অ্যাফেয়ারের কথা জানাজানি হয়ে যাবে, কিন্তু এতে তার কিছুই যায় আসে না, কারণ সে আর কিছু লুকোতে চায় না। তখন ইন্দ্র বলে এখন যদি ছবিগুলো লিক হয়ে যায় তখন সবাই তাকে দোষী করবে আর বলবে তার পরকীয়ার জন্যই সোনালী মারা গেছে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইন্দ্রদের বাড়িতে শুধুমাত্র সমীনই ছিল যে সোনালীর কথা ভাবত। তো দেখা যায় একদিন ইন্দ্র স্কুলের পাওয়ার অফ অ্যাটর্নি চায়, কিন্তু তার বাবা বলে সে জানে গত 2 মাসে সে প্রিন্সিপাল ফান্ড থেকে কত টাকা সরিয়েছে, আর এই টাকা কোথায় ব্যয় করা হয় সেটাও সে জানে। এই নিয়েই তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়, কারণ মিস্টার ঘোষের মতে ইন্দ্র যদি নন্দিনীর পেছনে না ঘুরে সোনালীকে একটু সময় দিত তাহলে মেয়েটা এত কষ্ট পেত না এবং সুখী হতো। বর্তমানে সোনালীর ভাই পার্থ ঘোষ বাড়ির সামনে এসে মিছিল করে, কারণ তার মতে তারা তাদের বোনকে মানসিক অত্যাচার করত এবং তারাই তার বোনকে হত্যা করেছে। এদিকে রনিতা নন্দিনীর সাথে দেখা করতে গিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সে সোনালীর মৃত্যুর পেছনে তার হাত আছে কিনা সেটা জিজ্ঞেস করে। তখন নন্দিনী বলে সে সোনালীকে কেন মারতে যাবে। রনিতা বলে ইন্দ্রর কাছে যাওয়ার জন্য। খুব সহজ হিসাব তো। নন্দিনী তখন বলে তাদের কিছুদিনের মধ্যেই ডিভোর্স হতো, তাহলে সে তাকে কেন মারবে, আর তার তো সোনালীকে মারার কোনো মোটিভ নেই। রনিতা বলে ঘোষ পরিবার তাকে মেনে নেয়নি, কিন্তু নন্দিনীকে নিয়েছে, তাই সে হয়তো হিংসায় এই কাজ করেছে। কিন্তু নন্দিনী বলে সে সোনালীকে হিংসা করে না। এদিকে ইন্দ্র অজয়কে টাকা দিতে যায়, আর আমরা জানতে পারি অজয় ইন্দ্রদের স্কুলেই কাজ করে, আর সে তাদের বিরুদ্ধেও অনেক প্রমাণ জোগাড় করে রেখেছে। তাই সে ইন্দ্রকে সবকিছু মিলিয়েই হুমকি দেয় এবং 7 দিনের মধ্যে 5 লাখ টাকার ব্যবস্থা করতে বলে। এরপর আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নন্দিনী ইন্দ্রর সাথে স্কুলে দেখা করতে আসে, আর ইন্দ্র নন্দিনীর সাথে কথা বলার সময় সেখানে সোনালী আসে, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে সে কোনো প্রকার রিয়াক্ট না করেই সেখান থেকে চলে যায়। স্কুল ছুটির পর সে একটি মেয়েকে দেখে যে একটা বিলাসবহুল গাড়িতে করে বাড়ি ফিরছিল, যেটা দেখে সে মিসেস ঘোষকে গিয়ে জানায় তারাকে স্কলারশিপ দেওয়ার জন্য যে ক্যান্ডিডেটদের লিস্ট বানিয়েছিল তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করেছিল। মিসেস ঘোষ বলে হ্যাঁ করেছিল তো, আসলে তারা টাকার বিনিময়ে স্কলারশিপ বিক্রি করেছিল, যেটা সোনালীর নজরে পড়লে তারা তাকে বলে সে ভুল করছে, কাজের চাপ বেশি তাই তার ভুল হচ্ছে। এই বলে তারা তাকে কিছুদিনের ছুটি দিয়ে দেয়। আর এরপর অনেক দিন হলেও সোনালী শ্বশুর বাড়ি ফেরে না। তার ভাই পার্থ জানতো যে সোনালী মোটেও খুশি নেই, তাই সে তাকে ডিভোর্স নিয়ে নিতে বলে। আর তখনই সেখানে তাদের মা এসে সোনালীকে শ্বশুর বাড়ি যেতে বলে, কারণ সে অনেকদিন ধরে এখানে আছে। আর তাছাড়াও সে ভাবে সোনালী ইন্দ্রর সাথে ঝগড়া করে চলে এসেছে। কিন্তু তখনই মিস্টার ঘোষ সেখানে আসে, যে সোনালীকে দেখতে এসেছিল, কারণ অনেকদিন হয়ে গেলেও সে বাড়ি ফিরছে না, আর তার কাজের চাপও অনেক বেশি। তাই তার মেন্টাল হেলথ কেয়ারের জন্য সে তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বলে। তখন সোনালী বলে আজ এসব কিছুই হতো না যদি সে ইন্দ্রর উপর নিজের মতামত চাপিয়ে না দিয়ে ইন্দ্রর কথা মেনে নিত, তাহলে আজ ইন্দ্র এবং সে দুজনেই নিজেদের জীবন নিয়ে খুশি থাকত। বর্তমানে মিস্টার ঘোষ এসিপি এবং কমিশনার তিওয়ারির সাথে দেখা করতে যায়। এসিপি বলে তারা চাইলে সে ইনভেস্টিগেটর অফিসার রনিতাকে কেস থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু তিওয়ারি বলে এতে করে তো পাবলিকরা আরো বেশি ক্ষেপে যাবে, কিন্তু মিস্টার ঘোষ যদি চায় তাহলে সে আরো অনেক কিছু করতে পারে। মিস্টার ঘোষ বলে তাদেরকে কিছু একটা করতেই হবে। তখনই কমিশনার একটা বুদ্ধি দেয় যে অন্য কাউকে দিয়ে এই কেসের সমস্ত দায় কাজে লাগাতে হবে। এদিকে সরকার স্কুল ল্যাবে গিয়ে মার্কিউরিক ক্লোরাইডের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ল্যাবের হেড বলে এমন বিষাক্ত দ্রব্য ল্যাবে রাখা হয় না, কিন্তু টিচাররা প্রয়োজনে নিজেদের জন্য আনিয়ে নেয়। এরপর সরকার ল্যাবে কে এসেছে কে গিয়েছে সেসবের একটা লিস্ট চেক করে, কিন্তু কোথাও সোনালীর নাম দেখে না।
এই ব্যাপারে জিজ্ঞেস করলে ওই ছেলেটি বলে সোনালি প্রায়ই ক্লাস শেষে ঘন্টার পর ঘন্টা ল্যাবে কাটিয়ে দিত, আর সে ঘন ঘন ল্যাবেও আসতো। সে যেহেতু স্কুলের সভাপতির ছেলের বউ, তাই কেউই তাকে কোনো কিছু জিজ্ঞেস করতো না। অপরদিকে সৌমিন প্রমোদকে জিজ্ঞেস করে সে সেদিন সোনালির ঘর থেকে কি সরিয়েছে। প্রমোদ তো অস্বীকার করে বলে সে কিছুই সরায়নি। তখনই সৌমিন তাকে পুলিশের ভয় দেখালে সে বাধ্য হয়ে সত্যিটা বলে দেয়। আসলে সে সেদিন ইন্দ্রর কথা অনুযায়ী সোনালির ল্যাপটপটা সরিয়ে ফেলেছিল। যেই কথা জানতে পেরে সৌমিন ইন্দ্রকে কল করে আর বলে সোনালি সমস্ত সত্য জেনে গেছে বলে সে তাকে মেরে ফেলেছে আর তার ল্যাপটপটাও সরিয়ে ফেলেছে। কিন্তু ইন্দ্র বিরক্ত হয়ে তার কল কেটে দেয়। তখনই সেখানে মিস্টার ঘোষ এলে সে সৌমিনকে বলে সে বেশি করে ফেলছে। সৌমিন বলে সোনালি সবকিছু জেনে গিয়েছিল আর তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল বলে সে তাকে হত্যা করেছে। যে কথা শুনে মিস্টার ঘোষ চিৎকার করতে লাগে। তখন সৌমিন বলে সোনালি তার আসল রূপ দেখে ফেলেছে, যেমনটা সে আর তার স্ত্রী সৌমিনের সাথে করেছে তা সে সোনালির বিরুদ্ধেও করেছে। মিস্টার ঘোষ বলে সে দুধকলা দিয়ে কোনো কালসাপ পুষবে না। এই বলে সে চিৎকার করতে লাগে। তখনই তার স্ত্রী এসে জানায় বাড়িতে পুলিশ এসেছে। এই বলে সে তাকে ডেকে নিয়ে যায়। তখনই রনিতা এসে প্রমোদকে ধরে নিয়ে যায়। অর্থাৎ কমিশনার এবং মিস্টার ঘোষ মিলে প্রমোদকে ফাঁসিয়ে দিয়েছিল, যা দেখে সৌমিন অবাক হয়ে যায়। রনিতা তখন নিজেও জানে যে প্রমোদকে ফাঁসানো হয়েছে, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোনালির তৈরি করা 20 জনের স্কলারশিপ পাওয়ার জন্য ক্যান্ডিডেটের লিস্ট থেকে শুধুমাত্র 5 জনের নাম রেখে বাকি 15 জনের নাম সেসব স্টুডেন্টদের দিতে বলা হয়, যারা স্কলারশিপের জন্য টাকা খরচ করবে। কিন্তু এই কথা যাতে সোনালি জানতে না পারে সে তার ব্যবস্থাও করতে বলে। অর্থাৎ সামনাসামনি সে যতই সোনালির পাশে থাকুক না কেন, আড়ালে সে নিজেদের স্বার্থ নিয়েই কাজ করে। এদিকে রনিতা প্রমোদকে জিজ্ঞেস করে সে কেন সোনালিকে বিষ দিয়েছে। তখন প্রমোদ বলে সে সোনালিকে ঘুমের ওষুধ দিতে গিয়ে ভুল করে বিষ দিয়ে দিয়েছে। রনিতা ঘুমের ওষুধ দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায় তার মায়ের খুব অসুখ এবং তার বোনের সংসারও তার চালাতে হয়, তাই সে ভেবেছিল সোনালিকে ঘুমের ওষুধ খাইয়ে সে তার আলমারি থেকে কিছু গয়না চুরি করে নিবে। কিন্তু সে ভুল করে ঘুমের ওষুধের বোতল আর সেই বিষের বোতল গুলিয়ে ফেলে। যার এই কথা শুনে রনিতা হাসতে থাকে, কারণ সে জানে যে প্রমোদ মিথ্যা কথা বলছে। তাই সে প্রমোদকে জিজ্ঞেস করে সে গয়নাগুলো কোথায় এবং কত টাকা দিয়ে বিক্রি করেছে সে। জবাবে প্রমোদ বলে সে 2টো বালা, একটি নোলক, একটি চেইন আর 1 জোড়া চুড়ি নিয়ে সেগুলো একটা দোকানে বিক্রি করেছে, আর সেই গয়না বিক্রি করে সে 1 লক্ষ টাকা পেয়েছে। রনিতা বলে সে বেশ ভালো গল্প করতে পারে। সে তাকে বলে তাকে কি কেউ জোর করে বা হুমকি দিয়ে এই কাজ করাচ্ছে। প্রমোদ বলে না। এরপর রনিতা সরকারের সাথে কথা বলে যে প্রমোদের মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, যেখানে নতুন ফ্রিজ, টিভি আরো নতুন নতুন সরঞ্জাম দেখা যায়। আর তাছাড়া মায়ের অসুস্থতার কথাও প্রমোদ মিথ্যা বলেছে। এরপর রনিতা এসিপিকে কল করে এই সব জানিয়ে দেয় যে প্রমোদকে টাকার লোভ দেখিয়ে অপরাধ নিজের ঘাড়ে নিতে বলা হয়েছে, যেটা সে তার কথা শুনেই বুঝতে পেরেছে। কিন্তু এসিপি তো আগে থেকেই ঘোষ পরিবারের কেনা গোলাম হয়ে আছে, তাই সে রনিতাকে বকা দেয় ভুলভাল বলার জন্য। তখন রনিতার ফোনে একটা কল আসে, যেখানে তাকে কোনো একজন সৌমিনের সাথে কথা বলতে বলে, আর সে নিজেকে রনিতার শুভাকাঙ্ক্ষী বলেই পরিচয় দেয়। অপরদিকে সোনালির ভাই পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বোনের প্রতি সুবিচার চেয়ে রোজ রোজ রিলস তৈরি করে, যেগুলো দেখে রাজীব তার উপর রেগে যায়, কারণ এর ফলে পার্থর উপরও হামলা হতে পারে। আর সে যদি মারা যায় তাহলে তার বোনের জন্য আর সুবিচার পাওয়া যাবে না। পার্থ বলে সে সুবিচার পাওয়ার জন্য ইনভেস্টিগেশনে সাহায্য করবে। তখন সে আরো জানায় সোনালি তাকে বলেছিল স্কুল নিয়ে ভয়ঙ্কর ব্যবসা হচ্ছে, চ্যারিটির নামে ধোকা দেয়া হচ্ছে। সে আরো বলে সে আর বেশি দিন ঘোষ বাড়িতে নেই, হয়তোবা সে আন্দাজ করে নিয়েছিল সে মারা যাবে। অপরদিকে কমিশনার এবং মিস্টার ঘোষ কথা বলছিল। মিস্টার ঘোষ বলে সে তার ছেলেকে যতদূর চেনে এতে মনে হয় না সে নন্দিনীকে ফাঁসাতে রাজি হবে। তখন কমিশনার বলে এসব হয়, কিন্তু বাঁচতে হলে যে এমনটা করতে হবে, আর এসব নন্দিনী নিয়ে এত ভাবার কি আছে, তার মতো অনেক মেয়েই তার ছেলের জীবনে আসবে যাবে। এদিকে রনিতা সৌমিনের সাথে দেখা করতে গেলে সৌমিন তাকে সেই ল্যাপটপটার কথা জানায়, যেটা প্রমোদ ইন্দ্রর কথা শুনে সরিয়ে ফেলেছিল। এদিকে দেখা যায় ইন্দ্র নন্দিনীর বাড়িতে গিয়ে গল্প করতে থাকে। তখন নন্দিনীর স্বামী এসে তাদেরকে একসাথে দেখে রেগে যায়
তখনই ইন্দ্র তাদের বাড়ি থেকে চলে যেতে লাগলে রনিতা সেখানে এসে সোনালীর ল্যাপটপটির কথা জিজ্ঞেস করে, যা প্রমোদ তাকে দিয়েছিল। আর ল্যাপটপ যে সে সরাতে বলেছিল তা সমিনই তাকে জানিয়েছে। ইন্দ্র বলে সমিন মদ খেয়ে সকালে এক কথা বলে তো দুপুরে অন্য কথা, তার কথা আপনি বিশ্বাস করছেন? কিন্তু রনিতা দেখা যায় তাকে মোটামুটি থ্রেটই দেয় আর বলে যে সে যেন ল্যাপটপটা থানায় পাঠিয়ে দেয়। সে যদি তা না করে তাহলে এর ফল ভালো হবে না। এদিকে নন্দিনীর স্বামীও তাকে ছেড়ে চলে যায়। রাতের বেলা মিস্টার ঘোষ ইন্দ্রকে বলে সে তার একমাত্র ছেলে আর এই অবস্থা থেকে বের হতে হলে তাকে তাদেরকে সাহায্য করতে হবে। ল্যাপটপের কথা লিক হওয়াতে তাদেরকে নতুন ঝামেলায় পড়তে হবে, তাই এই ঝামেলা থেকে বাঁচতে হলে তাদেরকে নতুন একজনকে টার্গেট করতে হবে। ইন্দ্র তখন জিজ্ঞেস করে সে কাকে টার্গেট করবে। মিস্টার ঘোষ জানায় নন্দিনীকে। এদিকে রাজীব স্কুলের একজন স্টাফকে কিছু টাকা দিয়ে অফিস রুম থেকে চ্যারিটি পাওয়া ওই স্টুডেন্টদের লিস্ট বের করে আনে। অপরদিকে অফিসার সরকার রনিতাকে কল করে জানায় প্রমোদকে জেলের ভেতর খুন করা হয়েছে। এই সময় আমাদের আর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোনালী সমিনকে স্কুলের স্ক্যামের কথা জানালে সমিন বলে সে মোটেও অবাক হয়নি, কারণ এমনটা তো হয়েই থাকে। আর এই স্ক্যামে তার ভাইও জড়িত আছে, যা সোনালী বিশ্বাস করতে চায় না। তখন সমিন তাকে এই নিয়ে মাথা ঘামাতে বারণ করে, কারণ সে এর মধ্যে খুব বেশি ঝামেলা করলে তার প্রাণ সংশয়ের ঝুঁকি থাকবে। এদিকে মিস্টার ঘোষ ইন্দ্রকে বলে সে যদি বাঁচতে চায় তাহলে তাকে নন্দিনীকে এমনভাবে ফাঁসাতে হবে যেন মনে হয় সে প্রমোদকে দিয়ে খুন করিয়েছে। ইন্দ্র রাজি হতে না চাইলে মিস্টার ঘোষ বলে এছাড়া আর কোনো উপায় নেই, এখন চয়েস তার, সে কি জেলে পচবে নাকি স্বাধীন হয়ে চলাফেরা করবে। এদিকে সোনালীর ল্যাপটপটা থানায় পাঠানো হলে সেটি থেকে তারা ইন্দ্র আর নন্দিনীর কিছু ছবি পায়। তাছাড়াও ল্যাপটপ থেকে কি কি ডিলিট হয়েছে সেই সবকিছুও তারা খুঁজে বের করতে থাকে। সরকার রনিতাকে কল করে এই খবর জানায় এবং সে আরো বলে তাকে এই কেস থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এরপর রনিতা এবং রাজীব স্কুলের ফাইলগুলো দেখতে থাকে, যেখানে 15 জনের নাম থাকলেও তাদের মধ্যে 5 জন ছিল গরিব আর বাকি 10 জনের আর্থিক অবস্থা খুবই ভালো। আর চ্যারিটি নিয়ে যে স্ক্যাম হচ্ছিল তা স্পষ্ট, আর এই সব কিছুই সোনালী জেনে গিয়েছিল। রাজীব বলে এই জন্যই কি বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে, কিন্তু রনিতার মনে হয় এই সামান্য বিষয় নিয়ে কেউ তাকে খুন করবে না, আরো কিছু আছে যে জন্যই সোনালীকে মরতে হয়েছে। এরপর রাজীব লিস্টে থাকা সেই 5 জন গরিব পরিবারের সাথে দেখা করতে যায় যারা স্কলারশিপ পেয়েছিল, কিন্তু রাজীব জানতে পারে স্কলারশিপ পাওয়ার পরও তাদের কাছে ভর্তি ফি বাবদ 3 লাখ টাকা চাওয়া হয়, কিন্তু তাদের এত টাকা দিয়ে ভর্তি করানোর সামর্থ্য নেই। রাজীব বলে সেই কথাগুলো কি মিডিয়ার সামনে বলতে পারবে, কিন্তু লোকটা ভয় পাচ্ছিল যদি তাদের কোনো ক্ষতি করা হয়। আর রাজীবও তার ভয়ের কারণ বুঝতে পেরে তারা গরিব লোকদেরকে বিপদে ফেলতে পারবে না। তখনই রনিতাকে সেই লোকটি কল করে আর 2019 সালে হওয়া একটা জমির স্ক্যাম সম্পর্কে খোঁজ নিতে বলে। রনিতা তখন রাজীবকে এই কথা জানালে রাজীব বলে সেও বোধহয় এই ব্যাপারে শুনেছে, তাই সেই জমির ব্যাপারে খোঁজ করতে থাকে। সে তার এক সিনিয়রকে কল করলে সিনিয়র তাকে রাঘু নামের একজন লোকের নাম্বার দেয় যে এই সম্পর্কে জানে, তাই সে আর দেরি না করে রাঘুকে কল করে এই ব্যাপারে জিজ্ঞেস করে। রাঘু তখন তাকে দেখা করতে বলে। অপরদিকে রনিতা সমিনের সাথে দেখা করতে গেলে সমিন তাকে আর কোনো বিষয়ে সাহায্য করতে চায় না, কারণ ইন্দ্র তাকে হুমকি দিয়েছে। রনিতা জানায় একজন লোক বারবার তাকে কল করে সমিনের সাথে দেখা করতে বলছে। সমিন বলে সে জানে না কে তাকে কল করছে। এরপর সে জানায় সোনালী এবং সে লিস্টে থাকা গরিব স্টুডেন্টদের পরিবারের সাথে কথা বলে জানতে পারে স্কলারশিপ পাওয়ার পরও তাদের ভর্তির জন্য তাদের কাছে টাকা চাওয়া হয়েছে, কিন্তু তাদের কাছে এত টাকা নেই, তাই তারা তাদের সন্তানকে ভর্তি করায়নি। তখন সোনালী তাদের মধ্যে একটা লোককে কিছু টাকা দেয় তার সন্তানের জন্য বই খাতা কিনতে। এরপর সে তাদের অফিস রুমে গিয়ে সেই ফাইলগুলো দেখতে থাকে, যেখান থেকে সে স্ক্যামের ব্যাপারে জানতে পারে। তখন অজয় সেখানে এলে সে বলে এতদিন ধরে যে সে স্ক্যাম করছে বাকিরা জানে। তখন তার শাশুড়ি সেখানে এসে তাকে এসব থেকে দূরে থাকতে বলে। সে বুঝতে পারে তার শাশুড়িও এতে জড়িত আছে, তাই সে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এদিকে রাজীব রাঘু নামের সেই লোকের সাথে দেখা করতে যায় যে তাকে 2009 সালে হওয়া জমির স্ক্যাম সম্পর্কে জানায়। মিস্টার ঘোষ আগে কম দামে কৃষকদেরকে ঠকিয়ে জমি কিনে তা চওড়া দামে রিয়েল এস্টেটে বিক্রি করে দিত। উপর থেকে নিচ সব মহলের লোক এতে জড়িত ছিল, কিন্তু এক আইপিএস অফিসার তাদের স্ক্যাম ধরে ফেলে। তারাও এতে ইনভলভ হয়, কিন্তু একদিন সে জানতে পারে তার নামে কোর্টে কেস করা হয়েছে, তাই তার চাকরি চলে যায়। আর এরপর সে কখনো এই মিডিয়ায় কাজ পায়নি। রাজীব বলে সে কি ক্যামেরার সামনে সবকিছু বলতে পারবে। রাঘু বলে সে একা থাকলে সমস্যা ছিল না, কিন্তু এখন তার বউ বাচ্চা আছে যাদেরকে সে বিপদে ফেলতে পারবে না। তখন রাজীব তার থেকে সেই আইপিএস অফিসারের ঠিকানা চেয়ে নেয়। তো এরপর রনিতা থানায় এলে সরকার তাকে জানায় ল্যাপটপের ছবিগুলো ছাড়া আর কিছুই ছিল না।
অর্থাৎ সে ল্যাপটপটা পুরনো হলেও হার্ড ড্রাইভটি নতুন ছিল। আর এই সূত্র ধরেই তারা ইন্দ্রকে গ্রেফতারও করতে পারবে না। এদিকে ইন্দ্র আর তার মা বসে নন্দিনীকে ফাঁসিয়ে দেওয়ার কথা বলছিল। তখনই টিভিতে নিউজ দেখে তারা অবাক হয়ে যায়, কারণ নিউজে রাজীব বলে গোপন সূত্রে তারা জানতে পেরেছে অফিসার রনিতাকে সোনালীর কেস থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে, যা করছে পুলিশের উপর মহলের লোকেরা। কিন্তু সবাই ভাবছে কেস সমাধান হয়ে যাওয়ার পর কেন এ কাজ করা হচ্ছে। রাজীব বলে তদন্ত করতে করতে 2009 সালের একটা কেস তাদের সামনে আসে, যেখানে চাষের জন্য রাখা বরাদ্দ জমি কম দামে কিনে তা অধিক দামে বিক্রি করেছিল ঘোষ পরিবার। আর এই কেসের তদন্ত করা অফিসার রাঘুকেও কেস থেকে সরিয়ে নেওয়া হয়, যেমনটা রনিতাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এই থেকে বোঝা যায় যে এখনো অনেক রহস্য বাকি আছে। আর এই নিউজ দেখে সবাই হা হয়ে যায়। এদিকে তো অজয় চিন্তায় পড়ে যায়, কারণ জমির কেসটা সামনে এলে সেও ফেসে যাবে। তাই সে একজন লোককে কল করে তার ভিসা পাসপোর্ট রেডি করতে বলে, কারণ জমির ব্যাপারটা জানাজানি হয়ে গেছে আর বাকিটা জানাজানি হতেও বেশি সময় লাগবে না। কিন্তু তাকে 20 লক্ষ টাকা দেওয়ার কথা বললে সে মিস্টার ঘোষকে কল করে টাকা চায়। তখন মিস্টার ঘোষের মনে পড়ে সোনালী বিষয়টা জেনে যাওয়ার পর সে রেগে যায়। তখন অজয় বলেছিল সোনালী যদি মিডিয়ার সামনে মুখ খোলে তাহলে সেও মুখ খুলবে, তাই ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দিয়ে দিতে হবে। এই সব কথা ভেবে মিস্টার ঘোষ ঘাবড়ে যায়, কারণ অজয় যদি এখন মুখ খোলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। কারণ পুলিশ অলরেডি অজয়ের উপর নজর রাখছিল। তো দেখা যায় অজয় একটি পিস্তল কেনে, যার খবরও পুলিশ জানতে পারে। এদিকে রনিতাকে সরানোর ব্যাপারে এসিপি কে প্রশ্ন করা হলে সে জানায় এই সবকিছুই ভুয়া তথ্য। তারা রনিতাকে কেন এই কেস থেকে সরাতে যাবে, আর এভাবে রনিতা তার অবস্থান শক্ত করে নেয়, যেটা সে নিজেই করিয়েছে। এরপর সে রাজীবের সাথে কথা বলে জানতে পারে জমির কেসটা অনেক ঘোরানো পেঁচানো। এদিকে অজয় ইন্দ্রকে টাকার জন্য কল করলেও সে তার কল রিসিভ করে না, যেজন্য সে বন্দুক নিয়ে নন্দিনীর বাড়ি এসে তাকে পিস্তল ঠেকিয়ে ইন্দ্রকে কল করে টাকা পাঠাতে বলতে বলে, আর না হলে সে তাকে মেরে ফেলার হুমকি দেয়। নন্দিনী তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তখনই দরজায় কড়া নাড়লে অজয় বাইরে উকি দিতে যাবে, তখনই অফিসার সরকার তাকে ধরে ফেলে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অজয় বিমল নামের একজন লোকের সাথে দেখা করতে যায়। সে বিমলকে একটা কাগজে সই করতে বলে। তারা জোরপূর্বক কিছু টাকা দিয়ে বিমলের থেকে জমি লিখে নিতে চায়, কিন্তু বিমল রাজি না হলে অজয় রেগে গিয়ে তাকে একটা মূর্তি দিয়ে মারতে থাকে। কিন্তু সে খেয়াল করেনি যে বারবার মাথায় আঘাত করার কারণে বিমল মারা গেছে। তাই সে বিমলের আঙ্গুলের ছাপ নিয়ে মিস্টার ঘোষকে কল করে সেই কথা জানায়। এর কিছুদিন পর সোনালী ইন্দ্রকে বকতে থাকে, কারণ তারা গরিব ছাত্রদের জন্য যেই চ্যারিটি খোলা হয়েছিল সেটা নিয়ে উল্টোপাল্টা করছে। এটা তো তাদের ন্যায্য অধিকার। তখন মিস্টার ঘোষ সেখানে এসে জানায় কোনটা ন্যায্য সেটা তারা ঠিক করবে। আর এই বলে সে সোনালীকে ডিভোর্স নিতে বলে, যেটার পক্ষে সে এতদিন ছিল না। কিন্তু এখন যেহেতু সোনালী তাদের কাজে হস্তক্ষেপ করছে, তখন সে তার মতামত পাল্টে নেয়। সে সোনালীর পড়ালেখার সমস্ত খরচ দিবে বলে জানায়, কিন্তু তাকে ডিভোর্স নিতে হবে। পরে তিনি সে তার ভাইকে ডিভোর্স পেপার সাবমিট করতে দিয়ে ল্যাবে গিয়ে বসে থাকে, যেখানে অনেকটা সময় কাটানোর পর সে সিঁড়ি দিয়ে নামার সময় অজয়কে দেখে, যে একটি মেয়ে এবং একজন লোককে বকা দিয়ে চলে যেতে বলে। তাই তার সন্দেহ হলে সে মেয়েটির পিছু করে। আর তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে তারা বলতে না চাইলেও পরবর্তীতে জানায় মেয়েটি তার বাবাকে খুঁজে পাচ্ছে না, আর তার মামা বলেছে অজয় জানে তার বাবা কোথায় আছে। এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে রনিতা অজয়কে জিজ্ঞাসাবাদ করছিল। অজয় বলে সে ঘোষ পরিবারের হয়ে স্কুলে স্ক্যাম চালাতো, আর এই টাকা নেয়ার জন্য সে নন্দিনীকে জিম্মি করে ইন্দ্রর থেকে টাকা নিতে চেয়েছিল, কারণ প্রমোদের মতো জেলের ভেতর সে মরতে চায় না। এই জন্য টাকা নিয়ে দেশ ছাড়তে চেয়েছিল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। তো রনিতা তাকে আরো সত্যি বলতে বললে অজয় বলে সে যা জানে সব বলে দিয়েছে, কিন্তু রনিতা তার কথায় বিশ্বাস করে না, কারণ সে জানে অজয় আরো অনেক কিছু জানে। অজয় মিস্টার ঘোষের সাথে দেখা করতে চাইলে মিস্টার ঘোষকে থানায় ডাকা হয়। মিস্টার ঘোষ অজয়ের উপর রেগে যায় স্কুলের স্ক্যাম সম্পর্কে প্রকাশ করার জন্য। সে পুলিশকে যে যে বয়ান দিয়েছে সেগুলো তুলে নিতে বলে। অজয় বলে সে যদি সেদিন তার ফোন না কাটতো তাহলে এত কিছু হতো না। মিস্টার ঘোষ তখন তাকে হুমকি দিতে লাগলে অজয় বলে সে প্রমোদের মতো বোকা নয়, বাইরের লোক ফিট করা আছে। যদি জেলের ভিতর সে মরেও যায় তাহলেও সবকিছু প্রকাশ হয়ে যাবে। যেই কথা শুনে মিস্টার ঘোষ চিন্তায় পড়ে যায়। সে কমিশনারের কাছে গিয়ে রাগ দেখিয়ে বলে সে আগেই বলেছিল রনিতাকে এই কেসের ইনভেস্টিগেটর হতে সরাতে, কিন্তু তারা তার কোনো কথাই শোনেনি। আর এখন যদি অজয় মুখ খোলে তাহলে তো সে ফেসে যাবে। কমিশনার বলে অজয় খুব স্মার্ট, ঠিক সময়ে ঠিক চাল দিয়েছে। সে যদি জেল থেকে
থেকে বেরও হয় এরপরও সমস্যা সৃষ্টি করবে, তাই সে অজয়কে সামলে নিবে। মিস্টার ঘোষ বলে অজয়ের কিছু হলে তারা ফেসে যাবে, কারণ সে মরে গেলে সবকিছু ফাঁস হয়ে যাবে। তখন কমিশনার বলে সে নিজেকে ইনোসেন্ট দাবি করবে, কারণ সে একজন ভদ্রলোক। কিন্তু মিস্টার ঘোষ বলে মানুষ ঠিকই দুয়ে দুয়ে 4 করে ফেলবে। এসব শুনে কমিশনার বলে তেমন যদি হয়েও থাকে তাহলেও সে জেলে যাবে না, এসব ক্ষেত্রে জেলও যেতে হয় না, সমস্যা তো শুধু সে জমি বিক্রি নিয়ে। কিন্তু মিস্টার ঘোষ বলে তার তো রেপুটেশনই চলে যাচ্ছে, তাছাড়াও ইন্দ্র তাদের প্ল্যানে রাজি হচ্ছে না। কমিশনার বলে ইন্দ্র যখন পরকিয়া করে বেড়াচ্ছিল তখন তাদের রেপুটেশনের কথা মনে ছিল না? পাবলিক তার পরকিয়ার গুঞ্জন নিয়ে রেগে আছে, আর নন্দিনী তো সম্পূর্ণ শেষ, তার পুরো ক্যারিয়ারও শেষ, তার সব মুভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, নন্দিনীর সাথে থেকে কোনো লাভ নেই। তাই ইন্দ্র যেন নন্দিনীকে ফাঁসিয়ে দেয়, আর এটা প্রমাণ করে যে নন্দিনী প্রমোদকে দিয়ে সোনালীকে খুন করিয়েছে, আর তার মোটিভ কি হতে পারে তা তো সবাই জানে। এদিকে রাজীব সেই আইপিএস অফিসারের সাথে তার বাড়িতে গেলেও সে সেখানে কাউকে খুঁজে পায় না। এদিকে মিস্টার ঘোষ ইন্দ্রকে জানায় অজয়ের সাথে রনিতা খুব বেশি সুবিধা করতে পারবে না, আর তাদেরকে এই কেস থেকে বের হতে হলে নন্দিনীকে ব্যবহার করতে হবে। সে মেনে নিলে নিক, আর না হলে নন্দিনীকে ফাঁসানোর জন্য সে আরো অনেক কিছু ভেবে রেখেছে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইন্দ্র নন্দিনীর সাথে সময় কাটাচ্ছিল। তখনই সোনালী সেখানে চলে আসে, আর নন্দিনী তাকে দেখে চলে যায়। সোনালী ইন্দ্রকে স্কুলের সেই মেয়েটির বাবার নিখোঁজ হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, যার সাথে অজয়ের জমি সংক্রান্ত সমস্যা চলছিল। ইন্দ্র বলেছিল সে প্রিন্সিপাল হয়েছে বলে সবকিছু জানবে, এমন কোনো কথা নেই। সে ওই লোকটির ব্যাপারে অজয়কেই কেন জিজ্ঞেস করছে না? যেই কথা শুনে সোনালী চলে গেলে ইন্দ্র একজনকে কল করে আর বলে সোনালী সেই লোকটির কথা জিজ্ঞেস করছে, তাই সে যেন অজয়ের সাথে এই ব্যাপারে কথা বলে। কিন্তু সোনালী দরজার আড়াল থেকে সবকিছু শুনে ফেলে, তাই সে ইন্দ্রর রুমে এসে আবারও তাকে সেই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। কিন্তু ইন্দ্র তাকে ধাক্কা দিয়ে তার জীবন আর এই রুম থেকে বেরিয়ে যেতে বলে। এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে নন্দিনীকে একে একে 5টা মুভি থেকে বের করে দেওয়া হয়েছে, এবং কোনো ডিরেক্টর প্রডিউসারই তার ফোনও ধরছে না। এই সবকিছু নিয়ে টিভিতেও নিউজ তৈরি হচ্ছিল। তখনই ইন্দ্র সেখানে এসে টিভি অফ করে দেয় আর তাকে সান্ত্বনা দিতে থাকে। নন্দিনী বলে সে তো এসব কিছুই করেনি, তাহলে তার সাথে কেন এমন হচ্ছে? সে তো শুধু ইন্দ্রকে ভালোবেসেছিল, সে তো আগেই চেয়েছিল এখান থেকে চলে যেতে, কিন্তু ইন্দ্র যায়নি। তাই এখন কি সে তার সাথে মুম্বাই যাবে না? কারণ সে আর এখানে থাকবে না। সে এর আগে কখনো নিজেকে ভালোই বাসেনি, তবে এখন সে নিজেকে ভালোবাসবে। ইন্দ্র বলে সে তো তার পাশে আছে, এই বলেই সে তাকে ভরসা দেয়। এদিকে রনিতার বস তাকে বলে সে তো ভালোই ফেমাস হয়ে গেছে, আর সে খুব ভালো কেসও সামলাচ্ছে, কিন্তু তাকে আজ অজয়কে ছেড়ে দিতে হবে, কারণ তার জামিন হয়ে গেছে। এটা শুনে রনিতা বলে অজয় জেলে থাকলে তার সোনালী হত্যার কেস সাজাতে সহজ হতো। তখন তার বস বলে অজয়ের মধ্যে কিচ্ছু নেই, সে এখন থেকে নন্দিনীকে নিয়ে ভাবুক, কারণ নন্দিনী আর সোনালীর মধ্যে একটা ঝামেলা ছিল। তাছাড়াও সে রনিতাকে আরো একবার সাসপেন্ড করার ভয়ও দেখায়, কিন্তু রনিতা তার হুমকিতে মোটেও ভয় পায় না। সে তো ঠিকই করেছে, এই কেসের শেষ পর্যন্ত দেখে ছাড়বে। এদিকে রাজীবকে তার বস কল করে বেশ বকা দেয় সোনালীর কেস নিয়ে তদন্ত করে তা নিয়ে নিউজ করার জন্য, আর এই জন্য তাকে অন্য ডিপার্টমেন্টে বদলি করে দেওয়া হবে বলে জানানো হলে রাজীব বলে সে কোনো অন্যায় করেনি, তাই সে এই কেস ছাড়বে না। এরপর সে বাড়ি ফিরতে লাগলে রনিতা তাকে কল করে অজয়ের জামিনের কথা জানায়। রাজীব বলে সেখানে এমন কিছু প্রমাণ পেয়েছে যা কেসের মোড় ঘুরিয়ে দিবে। এই বলেই সে বাইক স্টার্ট করলে আমরা তার পেছনে একটা ট্রাক এবং একটা বাইক দেখি, যারা তার অ্যাক্সিডেন্ট করার জন্যই এসেছিল। রাতের বেলা কমিশনার মিস্টার ঘোষকে কল করে আর বলে জমির কেস সামনে এলে সবচেয়ে বেশি সে ফেসে যাবে, তাই সে কি তার কথা মতো কাজ করেছে? আর সে যদি তা না করে তাহলে আজ রাজীব তো কাল ইন্দ্র, যে কোনো কিছুই হয়ে যেতে পারে, যার কাছ থেকে হুমকি পেয়ে মিস্টার ঘোষের গলা শুকিয়ে যায়। ওদিকে ট্রাকের ধাক্কায় রাজীব গুরুতর আহত হলেও সৌভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। ডাক্তার তাকে 24 ঘন্টার জন্য অবজারভেশনে রাখে। রনিতা রাজীবের জন্য খুব কান্না করতে থাকে। তার এই অবস্থা সে মেনে নিতে পারছিল না। তখনই সেখানে সেই সাবেক আইপিএস অফিসার আসে, যার সাথে রাজীব দেখা করতে গিয়েছিল। অফিসার জানায় রাজীব যে তার সাথে দেখা করতে গিয়েছিল তা হয়তো তারা
জেনে গেছে, আর এ কারণেই রাজীবের উপর আক্রমণ করা হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। রনিতা বলে, কারা জেনে গেছে? সেই অফিসার জানায় যারা সোনালী মার্ডার কেস এবং সেই জমি সংক্রান্ত কেসে জড়িত তারা জেনে গেছে, তারাই তাকে সেই কেস থেকে সরিয়ে দিয়েছিল। এটা শুনে রনিতা বলে, তাকেও নন্দিনীকে গ্রেফতার করার জন্য প্রেসার দেওয়া হচ্ছে। তখন সেই অফিসার জানায় তার মনে হচ্ছে রনিতা এই কেস সমাধানের খুব কাছাকাছি চলে গেছে, তাই তাকে এত প্রেসার দেওয়া হচ্ছে যাতে সে এই কেসটা সলভ করতে না পারে, আর এর পেছনের কালপ্রিটরা বেঁচে যায়। আর সোনালীও হয়তো অনেক কিছু জেনে গিয়েছিল, সেজন্যই তাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই অফিসার আরও বলে, জমি সংক্রান্ত কেসে সমীন তাকে অনেক সাহায্য করেছিল, তাই সে আরও একবার সমীনের সাথে কথা বলে দেখতে পারে, হয়তো কিছু হেল্প হবে। অন্যদিকে মিস্টার ঘোষ ইন্দ্রকে কমিশনারের কথা বলে যে তাদের বিপক্ষে চলে গেছে এবং তারা যদি নন্দিনীকে ফাঁসিয়ে এই কেসটি বন্ধ না করে তাহলে সে তার অবস্থাও রাজীবের মতো করে দিবে, আর সোনালী যদি আত্মহননও করে থাকে তখনও ইন্দ্রকে জেলে যেতে হবে, কারণ সে সোনালীর গায়ে হাত তুলেছে, তাকে অপমান করেছে এবং বিয়ের পরও পরকীয়া করেছে। এইসব শুনে ইন্দ্র রেগে যায়, কারণ সোনালী আর তার কিছুদিনের মধ্যেই ডিভোর্স হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এসে সে কেন আত্মহনন করতে যাবে? তখনই তার মা এসে তাকে স্কুলের পাওয়ার অফ অ্যাটর্নির পেপার দিয়ে যায়, যেটা ইন্দ্র বরাবরই হতে চেয়েছিল। তার বাবা বলে, পেপার সামনে আছে, এখন সিদ্ধান্ত তার, অর্থাৎ সে যদি নন্দিনীকে ফাঁসিয়ে দেয় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি সে হতে পারবে, আর সে যদি এতে রাজি না হয় তাহলে সে তা পারবে না। এরপরই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোনালী ল্যাবে গিয়ে মার্কিউরিক ক্লোরাইড খেয়ে আত্মহনন করার চেষ্টা করে, কিন্তু তখনই সমীন সেখানে এসে এই সব কিছু দেখে তাকে তা করতে বাধা দেয়। সে সোনালীর অবস্থা দেখে বুঝতে পারে ইন্দ্র তার গায়ে হাত তুলেছে, তাই সে পুলিশে কল করতে গেলে সোনালী বলে, কি লাভ হবে এই কেস করে? সবাই তো ইন্দ্রদের বাড়িতে আসা যাওয়া করে, সবাই তার বাবার বন্ধু, তারা কেস করেও কোনো লাভ নেই। সোনালী আরো বলে, ইন্দ্ররা একজন লোককে হত্যা করেছে, আর তারা সেই লোকের জমি জোর করে নিয়েছে, আর লোকটির মেয়ে স্কুলে এসে অজয়ের সাথে কথাও বলেছে, অজয়ও এর সাথে জড়িত। তো এইসব শুনে সমীন তাকে জিজ্ঞেস করে, তো সে এখন কি চায়? সোনালী বলে, সে চায় তারা সবাই শাস্তি পাক। তখন সমীন তাকে কথা দেয় যে সে তাকে জমি স্ক্যামের ব্যাপারে অনেক প্রমাণ দিবে, কিন্তু সে যা করতে চাইছে তা যেন সে আর কখনো না করে। তো রাতের বেলা সমীন চুপি চুপি মিস্টার ঘোষের ল্যাপটপ থেকে কিছু প্রমাণ নিয়ে নেয়, আর সেগুলো সোনালীকে দেয়, কিন্তু প্রমাণ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই সোনালীর মৃত্যু হয়। যেই সব কথা সমীন রনিতাকে বলছিল, এসব শুনে রনিতা বলে, এত বড় কথা সে এতদিন ধরে গোপন করেছে। সমীন জানায় সে আসলে ভয় পেয়ে গিয়েছিল, তার মনে হচ্ছিল সোনালী তার জন্যই মারা গিয়েছে। সে যদি কথাগুলো আগে রনিতাকে বলতো তাহলে হয়তো সে তাকে হেল্প করতে পারত, কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল। তবে আজ রাজীব আর প্রমোদের অবস্থা দেখে তার সত্যিই ভয় করছে না, সে এখন এত সব অপরাধের শাস্তি দিতে চায় সবাইকে। রনিতা বলে, সে কি সোনালীর আত্মহনন করার চেষ্টা করার কথা কাউকে জানিয়েছে? সমীন বলে, কথায় কথায় সে প্রমোদকে এ কথা বলেছিল। তখন রনিতা বলে, ইন্দ্র হয়তো প্রমোদের থেকেই এই কথা জানতে পারে এবং ওই একই বিষ দিয়ে সোনালীকে মেরে ফেলে, যাতে করে কেস সম্পূর্ণ ঘুরে যায়। তার কাছে কোনো প্রমাণ তো নেই, কিন্তু চার্জশিট করার মতো যথেষ্ট তথ্য আছে। এদিকে নন্দিনী মুম্বাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে ইন্দ্রকে বারবার কল করলেও ইন্দ্র তার কল রিসিভ করে না, কারণ সে তাকে সোনালী হত্যাকাণ্ডে ফাঁসিয়ে দেওয়ার জন্য মনস্থির করেছে, আর রনিতাকেও এই কেস থেকে সরিয়ে দিয়ে নতুন ইনভেস্টিগেটরকে আনা হয়েছে। তো রনিতা নন্দিনীর কাছে গিয়ে তাকে এই সব কথা বললে সে বিশ্বাস করতে চায় না, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে ইন্দ্র তার সাথে এটা করতে পারে। তখন নন্দিনী তাকে একটা ভিডিও দেখায় যেখানে মিস্টার ঘোষ এবং ইন্দ্র তাকে ফাঁসিয়ে দেওয়ার কথা বলছিল, যা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। তখন রনিতা বলে, সে কি বিনা দোষে জেলে যেতে চাইবে নাকি ইন্দ্রকে শাস্তি দিতে চাইবে? সে কি সবার সামনে বলতে পারবে না ইন্দ্র একজন ধোঁকাবাজ এবং অত্যাচারী স্বামী? তো নন্দিনীও এখন তার কথায় রাজি হয়ে যায় আর বলে সে পারবে প্রমাণ করতে। তখন রনিতা বলে, ইন্দ্রকে তো তারা সামলে নিবে সোনালীর কেসে, কিন্তু তার বাবা মিস্টার ঘোষকে কি করা যায়? তখন নন্দিনী বলে, সে জানে কিভাবে মিস্টার ঘোষকে ফাঁসানো যাবে। অপরদিকে অজয়কে জামিনে মুক্ত করে তার অ্যাকাউন্টে টাকা এবং হাতে বাংলাদেশের ভিসা পাসপোর্ট দেওয়া হয়, আর এর বদলে তার কাছে থাকা মিস্টার ঘোষের বিরুদ্ধে সমস্ত প্রমাণ চাইলে সে একজন লোককে কল করে,
যে সমস্ত প্রমাণ নিয়ে আসলে অজয় তাকে প্রমাণ দিতেই যাবে। তখনই নন্দিনী সেখানে আসে আর তাকে সেই ভিডিওটি দেখায় যেখানে মিস্টার ঘোষ এবং ইন্দ্র প্রমাণ হাতে পাওয়ার পর তাকে মেরে ফেলার কথা বলে। আর এই ভিডিও দেখে অজয় প্রমাণ না দিয়ে আবারও জেলে চলে যেতে চায়। এরপর রনিতা নন্দিনীকে ধন্যবাদ জানায় কারণ সে আজ সাহসিকতা দেখিয়েছে। নন্দিনী বলে সে আগে সোনালীকে ঘৃণা করত, সম্মান করত না, কিন্তু এখন সে সোনালীকে ঘৃণা করে না। তার আর ইন্দ্রর মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসা দিয়ে সবকিছু হয় না। এই বলে সে মুম্বাই ফিরে যায়। আর রনিতা মিস্টার ঘোষকে কল করে বলে সে খুব ভালো চাল চেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সে ধরা পড়ে গেল। এই বলে সে তাকে নিউজ দেখতে বলে যেখানে রনিতা ইন্দ্র আর তার ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়, যে জন্য ইন্দ্র মিস্টার অ্যান্ড মিসেস ঘোষকে গ্রেফতার করা হয়। মিস্টার ঘোষ রনিতাকে বলে তারা অন্য কিছু করলেও সোনালীকে মারেনি। এরপর এসিপিকেও গ্রেফতার করা হয় এই প্ল্যানে থাকার জন্য। কিছুদিন পরের দৃশ্য, রনিতা তার নতুন ডিপার্টমেন্টে কাজ করতে থাকে। তখন নিউজে দেখানো হয় মিডিয়ার সন্দেহ যে নন্দিনী সোনালীর হত্যার সাথে জড়িত আছে। তো একদিন অফিসার সরকার তার সাথে দেখা করতে আসে। তখন সে রনিতাকে জানায় সমীন লন্ডন চলে যাচ্ছে। যা শুনে রনিতা কিছুটা অবাক হয়, কারণ সমীন হঠাৎই লন্ডন যাওয়ার মতো এত টাকা পেল কোথায়। সরকার বলে ঘোষ পরিবার জেলে যাওয়াতে সমীনেরই লাভ হয়েছে। তখন রনিতার একটু খটকা লাগে, তাই সে সমীনের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেক করে। অপরদিকে সমীন লন্ডন যাওয়ার জন্য তার ব্যাগপত্র গুছিয়ে নেয়। আর রনিতারা শহরের কিছু কুখ্যাত মাদক সাপ্লায়ারদের থানায় ডেকে আনে। তখন খবরে সমীনের উপরে স্কুলের দায়িত্ব এসে পড়েছে এমন নিউজ দেখানো হয়। তখন ওই সাপ্লায়ার ছেলেগুলো তাকে চিনতে পেরে নিজেদের মধ্যে কানাঘোষা করতে থাকে। তখনই রনিতা সেই ছেলেগুলোকে সমীনের ছবি দেখায়। তারা প্রথমে চিনতে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে যে সমীন তাদের দিয়ে একটা কেমিক্যাল আনিয়েছিল, যেটা মাদক নয়, কিন্তু তারা সেই কেমিক্যালের নাম জানতো না বলে সে তাদেরকে লিখে দিয়েছিল। রনিতা তখন তাদেরকে মার্কিউরিক ক্লোরাইডের সংকেত লিখে দিলে তারা বলে এটাই তো তারা সমীনকে এনে দিয়েছিল। যা শুনে এবার রনিতার সমীনের উপর সন্দেহ হয়। এদিকে সমীন কারাগারে তার ভাই মিস্টার ঘোষের সাথে দেখা করতে যায়, যেখানে সে তার ভাইকে একটা গল্প বলে যা তাদের দুজনের গল্প ছিল। 30 বছর আগে তারা দুজন একসাথে একটি স্কুল খুলেছিল আর স্বপ্ন দেখেছিল গরিব বাচ্চারা সেখানে পড়াশোনা করবে। কিন্তু তার ভাই তো টাকার নেশায় মেতে ওঠে। সে ধীরে ধীরে স্কুলের সমস্ত পাওয়ার নিজের করে নেয় এবং সমীনকে তার জায়গা থেকে সরিয়ে দেয়, যে জন্য সমীন রেগে বলে সে আর চুপ থাকবে না। সে যদি তার জায়গা ফেরত না পায় তাহলে জমির স্ক্যামের ব্যাপারে সবাইকে জানিয়ে দিবে। যার হুমকি পেয়ে মিস্টার ঘোষ তাকে মারার প্ল্যান করে। তার গুন্ডারা সমীনকে এতটাই ভয় দেখায় যে সে 6 মাস হাসপাতালে ছিল। আর হাসপাতাল থেকে ফিরে এসে সে দেখে ধীরে ধীরে সে সবকিছুই হারিয়েছে, এমনকি বাড়িটাও সে হারিয়ে ফেলতো। কিন্তু বাবার লিখে যাওয়া উইলের জন্য সে বাড়িতেই ঠাঁই পায়। সে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে নেশা আর মদ নিয়ে পড়ে থাকে, কিন্তু তার সাথে হয়ে যাওয়া সবকিছু তার চোখের সামনে ভেসে ওঠে দুঃস্বপ্ন হয়ে। অপরদিকে রনিতা কাগজপত্র ঘেটে দেখে সমীন দত্ত সোনালীর মৃত্যুর 1 মাস আগে তার সম্পত্তি বুঝে নেয় এবং তা বিক্রি করে 6 কোটি টাকাও পায়। রনিতা বলে সমীন সে টাকা দিয়ে 2টো ফ্ল্যাটও কেনে। এরপর সে মার্কিউরিক ক্লোরাইড কেনে। আর এই সবকিছুই সে করে সোনালীর মৃত্যু আর ঘোষ পরিবারের জেলে যাওয়ার আগে। তার কাছে খটকা লাগে এইসব। এদিকে সমীন তার ভাইকে বলে সে তাদের অত্যাচার ভুলেছিল আর একদিন সে সোনালীকে পেল, যে তাদের বিরুদ্ধে অনেক কিছু জানতে পেরে গিয়েছিল। তাই সে সোনালীকে ব্যবহার করে তাদের বরবাদ করার জন্য। তাই তো সে সেদিন বলেছিল সোনালী ল্যাবে আত্মহনন করতে চেয়েছিল, কিন্তু সত্যিটা হলো সোনালী বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। কিন্তু সে সোনালীকে যেতে দেয়নি। সে তাকে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে মোটিভেট করে। তাই সে তাকে জমিয়ে স্ক্যামের প্রমাণ এনে দেয় এবং মিস্টার ঘোষকে হুমকি দিতে বলে। কিন্তু সোনালী সাহস পাচ্ছিল না। সে তার পরিবারের সিকিউরিটি নিয়ে ভয় পাচ্ছিল। তাই তো সেদিন সোনালীর খাবারে মার্কিউরিক ক্লোরাইড মিশিয়ে দিয়ে আসে সে, যা খেয়ে সোনালীর মৃত্যু হয়। এই সব কথা শুনে তো মিস্টার ঘোষ হা হয়ে যায়। আর সমীন এই কাজ করেছে শুধুমাত্র তার উপর হওয়া সবকিছুর বদলা নেয়ার জন্য। এই বলেই সে কারাগার থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। মানুষ কতটা প্রতিশোধ পরায়ণ হলে একজন নির্দোষ মানুষকে হত্যা করতে পারে, সমীনই হলো তার প্রমাণ। যাই হোক, ওদিকে রনিতা বুঝতে পারে 19 এপ্রিল সোনালীকে হত্যা করার 1 মাস আগে সমীন তার সম্পত্তি বুঝে নেয়। অর্থাৎ সে জানতো একদিন সব সম্পত্তি ফ্রিজ হয়ে যাবে। তাই সে আগে থেকেই সবকিছু প্ল্যান করে নিয়েছিল। রনিতার সম্পূর্ণ সন্দেহ হয় সমীনের উপর, যে ধীরে ধীরে তাদের ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি করে দেশ ছাড়ার প্ল্যান করছে। আর এই জন্য জিজ্ঞাসাবাদ করতে সে সমীনের বাড়ি গিয়ে জানতে পারে সে এয়ারপোর্টে চলে গিয়েছে। তাই তারাও এয়ারপোর্টের দিকে রওনা দেয়, কিন্তু রাস্তায় দুর্ভাগ্যবশত তাদের গাড়ি খারাপ হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে তারা এয়ারপোর্টে কল করে জানতে পারে লন্ডন যাওয়ার ফ্লাইট
ইতিমধ্যে রানওয়েতে আছে, অর্থাৎ তাদের নাকের ডগা দিয়ে একজন মাস্টার মাইন্ড কিলার বের হয়ে গিয়েছে। তো কিছুদিন পর রনিতা তার কাজের জন্য আগের ডিপার্টমেন্ট ফিরে পায়, যেখানে একজন নতুন এসিপি আসে, যাকে রনিতা সুমিনের মাস্টার মাইন্ড প্ল্যানের কথা জানায়। এসিপি বলে তারা এখন সুমিনকে গ্রেফতার করতে পারবে না, কারণ সে তাদের দেশের সীমানা থেকে অনেক দূরে। তারা আসল খুনিকে ধরতে পারুক আর না পারুক, সোনালীর মতো একজন শিক্ষকের জন্য একটা দুর্নীতিবাজ সরকার ব্যবস্থা ভেঙে গিয়েছে। আর এই সবকিছু সমাধান হয়েছে শুধুমাত্র রনিতার জন্য। আর এই জন্য রনিতাকে এসিপি ধন্যবাদ জানায় এবং তাকে একটি নতুন কেস দেয়, যা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। আর এই দৃশ্যের সাথেই গল্পটিও শেষ হয়ে যায়। আর এর শেষটা দেখে এমনটাই মনে হয় যে এর পরবর্তী সিজন আসবে, যেখানে হয়তো রনিতাকে আমরা নতুন কেস সলভ করতে দেখব। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই ক্রাইম থ্রিলার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।